আপনার জীবনে মেডিটেশন জার্নিটা আপনি কিভাবে শুরু করলেন স্যার? 10-11 বছর বয়সে আমি হিমালয় চলে যাই, ঠিক আছে। তারপরে ওখানে গভীর সাধনা করি। মেডিটেশনটাকে ইজি করে সবার মধ্যে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার আপাতত রিসেন্ট শর্ট টার্ম গোল বলতে পারেন। ম্যানিফেস্টেশন কি? আমার ইভেন একটা ল্যাপটপ কেনার টাকা ছিল না। বিশ্বাস করবে, আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে 25 থেকে 30 খানা কম্পিউটার আছে। মানে সেদিন আমি একটা ল্যাপটপ কিনতে পারিনি, আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক দিন একটা ল্যাপটপ কিনতে পারি। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। লোকে ভাবছে তার গাড়ি হলে হ্যাপি হবে, তার বাড়ি হলে হ্যাপি হবে, সে 1000 কোটি টাকা কামালে হ্যাপি হবে। কেউ মানে যার কাছে যেটা নেই ভাবছে সেটা পেলে সে হ্যাপি হবে, কিন্তু হ্যাপিনেস জিনিসটা এমনি না। নমস্কার, আমি শুভজিৎ। সিলভার মেথড বাংলার পডকাস্ট সেশনে আপনাদের স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দেবায়ন সেন, একজন সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর এবং মাইন্ড ট্রেনার। আজ আমরা আপনাদের কিছু জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে এই পডকাস্ট সেশনে আলোচনা করব। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার অনেক সময় এখানে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের মধ্যে আমরা কিছু প্রশ্ন নিয়ে আজ এই পডকাস্ট সেশনটা শুরু করব। প্রথম যে প্রশ্নটা শুরু করব সেটা হচ্ছে, আপনার জীবনে মেডিটেশন জার্নিটা আপনি কিভাবে শুরু করলেন স্যার? এটা যদি একটু এক্সপ্লেন করেন। যে তুমি শুভজিৎ যেমন জানতে চাইছো আমার মেডিটেশন জার্নি কোথা থেকে শুরু হলো, আমার মেডিটেশন জার্নি অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছে। মানে আর সত্যি কথা বলতে আমি অনেক ছোটবেলাতেই মোক্ষ লাভ করেছিলাম। अरे कहना क्या चाहते हो? মানে আর ধরুন ওই 10-11 বছর বয়সে আমি হিমালয় চলে যাই, ঠিক আছে। তারপরে ওখানে গভীর সাধনা করি, ঠিক আছে। এই হিমালয় থেকে আমি এখন ফিরে এসেছি মানে লোকজনদের মেডিটেশন শেখাবো বলে। আমি আর কি মারছি আসলে, মানে এমনি ভাবে সিরিয়াসলি আমার দিকে তাকানোর কোনো মানে নেই। তবে সাধারণ মানে লোকজন এমনি ভাবে যে একটা যারা ধরুন মেডিটেশন শেখাচ্ছে বা মেডিটেশন যারা করছে তাদের হয়তো মানে বিশাল একটা মানে পাহাড়ে পর্বতে লোকের থেকে দূরে গিয়ে বসে থেকে এমনি ভাবে মেডিটেশন করতে হয়। আমার সাথে অমনি কিছু ছিল না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কলেজ পাশ করেছি ধরুন 2014 সালে। তারপরে আমি মাইসোর শহরে শিফট হয়ে যাই, সেখানে আমি চাকরি করতাম আইটি কোম্পানিতে। তারপরে ব্যাঙ্গালোরে থাকি কিছুদিন। তো আমার ছোটবেলা থেকে মেডিটেশনের সাথে কোনো সম্পর্ক ছিল না, সত্যি কথা বলতে। মেডিটেশনের ব্যাপারে আমার কোনো আইডিয়াও ছিল না। কিন্তু কি হয় বলো তো মানে অনেক সময় এমন হয় না যে তুমি মানে কোনো কিছুর সাথে নেই কিন্তু তোমাকে মানে সব মানে দিক দিয়ে সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, মানে সব পৃথিবীর সব শক্তি তোমাকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমার মেডিটেশন জার্নি শুরু হয় মেনলি বলতে পারেন 2019 থেকে। বেসিক্যালি আমার একটা আইটি কোম্পানি আছে। আইটি কোম্পানি, যে কোম্পানিতে আমরা ব্র্যান্ডিং করি, মানে আমাদের ক্লায়েন্টদের আর কি পুরো তাদের অনলাইন বিজনেস কেমনি করে চলবে, ব্র্যান্ড পজিশনিং কেমন হবে, মার্কেটিং কেমন হবে, সোশ্যাল মিডিয়াতে তারা কি করবে না করবে, এইসব আমরা মেনটেন করি। এই করতে করতে কি হলো, আমাদের একজন ক্লায়েন্ট ছিলেন ইউএস এর। তো তিনি আমার সাথে আর কি যোগাযোগ করালেন মিসেস ডায়না সিলভার। তো ওনারাও এমনি নিজেদের ব্র্যান্ড প্রমোট করার জন্য এমনি কোম্পানি খুঁজছিলেন আর কি। তো সামহাও হঠাৎ করেই বলতে পারেন ডায়না সিলভার সাথে আমার যোগাযোগ হয়। এবার ডায়না সিলভা হচ্ছে যে সিলভা মেথড যিনি আবিষ্কার করেছিলেন 1964 সালে, হোজে সিলভা, পৃথিবীর স্বনামধন্য একজন সাইকোলজিস্ট। তিনি অনেক রিসার্চের পর যে সিলভা মেথড কোর্সটা আবিষ্কার করেছিলেন, ডায়না সিলভা হচ্ছে তার মেয়ে। ওনার সাথে আমার প্রথম যখন কথা হলো তখন থেকে ধীরে 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 আমি আমার মধ্যে পরিবর্তনগুলো বুঝতে পারলাম আর কি। তো তারপর থেকেই আমার মেডিটেশনে ঢোকা, এবং আমি সিলভা মেথড দিয়ে আমি আমার মেডিটেশন জার্নি স্টার্ট করেছি। লাস্ট 5-6 বছর ধরে আমি মেডিটেশন করি রেগুলারলি, এবং লাস্ট 2 বছর আগে আমি সিলভা মেথড ইনস্ট্রাক্টর হই, এবং দেশে বিদেশে স্টুডেন্টদের আমি সিলভা মেথড কোর্স বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায় শিখিয়ে থাকি। তো এটাই আমার সিম্পল মেডিটেশন জার্নি। আর এর দ্বারা আমি মানে সবাইকে বোঝাতে চাইছি যে মেডিটেশন এমন কোনো জিনিস নয় যেটা মানে একটা বয়স্ক লোকেরাই করবে বা
আপনাকে সমাজ থেকে দূরে গিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় বসে, কোনো পাহাড়ে বসে, কোনো সমুদ্রের ধারে বসে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, এমনি ব্যাপার নয়। মেডিটেশন আমরা সবাই করতে পারি, স্টার্টিং ফ্রম ইউথ জেনারেশন, যেটা ইউথ যারা আছে তারা করতে পারে, বয়স্ক লোকেরা করতে পারে, যারা একদম বয়স্ক সবাই করতে পারে। আর মেডিটেশনটাকে ইজি করে সবার মধ্যে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার আপাতত রিসেন্ট শর্ট টার্ম গোল বলতে পারেন। মানে যে যুব সমাজ ধীরে ধীরে বিভিন্ন বাজে কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে বা মানে তারা সময় নষ্ট করছে বা করছে, এর একমাত্র আমার উপায় মনে হয় তারা যত মেডিটেশন করবে তারা তত ওইগুলোর থেকে বেরিয়ে আসবে এবং সুষ্ঠু এবং একটা ভালো জীবন যাপনের দিকে এগিয়ে যাবে তারা। আমাদের পরবর্তী যে প্রবলেমটা আমরা দেখতে পাই কি, আমি যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা অনেক মানুষকে দেখেছি যারা হয়তো লাইফে অনেক সাকসেসফুল, যাদের হয়তো কোনো অভাব নেই, বাট তাদের কি অভাব? হ্যাপিনেসের অভাব। তারা হ্যাপিনেসটাকে খুঁজছে, প্রত্যেকটা মানুষ একটা জিনিসের পেছনে ছুটে, সেটা হলো হ্যাপিনেস। এই হ্যাপিনেসটাকে আপনি কিভাবে মানে কিভাবে পাওয়া যায়, বা এটা আমি কোথায় কিভাবে এটাকে আমি খুঁজে পাবো? দেখো, আমরা তো মানে তুমি ঠিকই বললে, এমনি আমরা দেখতে পাই যে দেখো, আমি বলছি না যে আমি যেটাই বলছি সেটাই ঠিক, এবার আমি আমার মতো ভাবে তোমাকে এক্সপ্লেন করতে পারি। ব্যাপারটা হচ্ছে, তুমি যে বললে অনেকে হ্যাপিনেস খুঁজছে, পাচ্ছে না, বা হ্যাপিনেস কিভাবে পাবে, আসলে লোকে খুঁজছেই ভুল জায়গায়। যতই পিলারে হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার চেষ্টা করে, জিনিসটা হবে না, মানে সে ঢুকবে না। তো তেমনি ভাবেই মানুষ কি বলবো, মানুষ অবজেক্টিভ জিনিসের পেছনে হ্যাপিনেস খুঁজছে। লোকে ভাবছে তার গাড়ি হলে হ্যাপি হবে, তার বাড়ি হলে হ্যাপি হবে, সে 1000 কোটি টাকা কামালে হ্যাপি হবে। কেউ মানে যার কাছে যেটা নেই ভাবছে সেটা পেলে সে হ্যাপি হবে। কিন্তু হ্যাপিনেস জিনিসটা এমনি নয়। হ্যাপিনেস হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। মানে তুমি যদি হ্যাপি হও তাহলে তুমি ওটা পাবে। মানে হ্যাপিনেস যে তুমি কিছু করলে পাবে এমনি ব্যাপার নয়, তোমাকে হ্যাপি আসবে ভেতর থেকে। এবার আমি তোমাকে বলে দিলাম, আজকে শুনতে খুব ভালো লাগছে ব্যাপারটা, যে হ্যাপিনেস আসবে ভেতর থেকে। মানে তোমাকে এটা সবসময় এমনি হ্যাপি থাকতে হবে। এবার তো এটা তো সম্ভব নয়। মানে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, এ তো আপনি বলে দিলেন হয়ে গেল, এমনি তো হয় না। তো হ্যাপিনেসটা আসবে কোথা থেকে? এর জন্য ছোট ছোট প্র্যাকটিস করতে হবে প্রথমে। ধরুন, আর হ্যাপিনেস কোনো তুমি যদি কোনো অবজেক্টের পেছনে ছোট এবং ভাবো ওইটা তুমি অর্জন করলে হ্যাপি হবে, ব্যাপারটা অমনি নয়। তুমি একটা অর্জন করবে, মনে হবে আরেকটা কিছু করলে হ্যাপি হবে, আরেকটা হবে, বা আরেকটা কিছু হলে হবে। বা ভাবছো আমার এই গাড়িটা হয়ে গেলে একটা নতুন বাইক, তুমি তোমার এখনকার জেনারেশনের ইয়েতে বলছি আমি, ধরো তুমি একটা ভালো বাইক দেখেছো, খুব ভালো রেসিং বাইক, তুমি ভাবছো আজকে আমি হ্যাপি নই, আমি ওই বাইকটা কিনতে পারলে আমি হ্যাপি হয়ে যাব, এমনি মনে হয় তো? হ্যাঁ, এমনি মনে হয়। তো এবার ধরো তুমি বাইকটা কিনে নিলে, দুদিন হ্যাপি থাকলে, তারপর আর হ্যাপি হচ্ছ না। হ্যাঁ, সেটা হচ্ছে সাময়িক একদম। তো এই জালে আমরা ঘুরছি। একবার একটা কোনো বস্তু কিনছি, ভাবছি খুব হ্যাপি হয়ে যাব, আবার একটা পছন্দ হচ্ছে, হ্যাপি হয়ে যাবো। এমনি করে হয় না জিনিসটা। হ্যাপিনেস তোমাকে আনতে হবে ত্যাগের মাধ্যমে। ত্যাগের মাধ্যমে মানে কি? ধরো এবার তো তুমি রাস্তায় যাকে পাচ্ছ সব টাকা বিলিয়ে দিলে তো তোমার তো সব শেষ হয়ে যাবে। এমনি করে তো হবে না। ছোট ছোট মানে ধরো তুমি কাউকে গিফট দিচ্ছ কিছু, বা কিছু দিচ্ছ, তাতে দেওয়াতে যেন তুমি আনন্দিত হও। বুঝতে পেরেছো? তুমি ধরো গাছের উপর একটা পাখি দেখছো, পাখিটা সুন্দর একটা ডাকছে, ঠিক আছে, তোমাকে তাতে হ্যাপি হতে হবে। ঠিক আছে, আরো যেমন ছোট ছোট ধরো তুমি তোমার ফ্যামিলির কাউকে কোনো একটা গিফট করলে, তাতে তুমি কতটা হ্যাপি হচ্ছ, মানে তুমি দেওয়াতে কতটা হ্যাপি হচ্ছ। আর নেচারে যে এত ছোট ছোট জিনিস আছে, তোমাকে ওই জিনিস খুঁজতে হবে, ওতে তুমি হ্যাপি কি করে হচ্ছ। যখন তুমি ডেইলি লাইফে ওই হ্যাপিনেসটা মানে, তাহলে কি হচ্ছে, তুমি ছোট ছোট জিনিসে যখন হ্যাপি থাকতে শুরু করছো, তাহলে তোমাকে আর কোনো বস্তু বা এই বা ওই কিছু অর্জন করলেই তোমাকে হ্যাপি মানে হতে হবে এমনি ব্যাপার নয়। বুঝতে পেরেছো? তো প্রথমে তো আমি বলবো যে আমরা সবকিছু নিজের পেলেই হ্যাপি হব ভাবি, বা নিজে পাবো তারপরে খুশি হব ভাবি।
কখনো এটা ভাবি না যে একে যদি আমি এটা দিই তাহলে ও যে হাসি, মানে ওর যে খুশিটা লাগবে তাতে আমি কতটা হ্যাপি হচ্ছি। আচ্ছা, কিছু দিলেও হ্যাপিনেস পাওয়া যায়। কিছু দিলেও হ্যাপিনেস পাওয়া যায়। এটা যখন তুমি প্র্যাকটিস করা শুরু করবে তুমি বুঝতে পারবে যে রিয়েল হ্যাপিনেস কোথা থেকে আসছে, বুঝতে পারবে? তাহলে তোমাকে আর কোনো বস্তু বা কোনো কিছু কিনে হ্যাপি হতে হবে না, তুমি হ্যাপি থাকবে। আর যখন তুমি হ্যাপি থাকবে ভেতর থেকে, অন্তর থেকে, তখন দেখবে মানে যে জিনিসগুলো তুমি চাইছো ওই জিনিসগুলো অনেক ইজিলি তোমার কাছে আসতে থাকবে। তোমাকে আলাদা করে ক্রেভ করতে হবে না ওটার জন্য, ওটাকে চাইতে হবে না। যেমন এক একজনের হ্যাপিনেস এক এক রকম হয়। যেমন ধরো আমি ব্যক্তিগতভাবে হ্যাপি কিছু হই আমি যখন আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাই। তোমাকে একটা কথা বলি, আমি যখন আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাই, আমি ধরো একা কোথাও ঘুরতে গেলাম, তো আমার মানে আমি ধরো যে কোনো একটা হোটেলে থেকে যাই বা যে কোনো খাবার খেয়ে নিই বা ইয়ে করে নিই। বাট ফ্যামিলির সাথে যখন আমি ঘুরতে যাই না, মেক মাই ট্রিপ বা গোয়াই ভিভোতে গিয়ে আমি আমার ফিল্টারটাকে হাই থেকে লো করি, ঠিক আছে? কেন কি আমি আমার ফ্যামিলি লোকেদের সব এক্সপিরিয়েন্স দিতে চাই, মানে এবং তারা যদি সেতে হ্যাপি হয় তাতে আমি হ্যাপি হই, বুঝতে পেরেছো? আমি গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপে গিয়ে দেখি যে বেস্ট হোটেল কি আছে তখন, আর যখন আমি একা যাই তখন আমি দেখি চিপ হোটেল কি আছে। বাট আমি যখন আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি বা আমি আমার ক্লোজ রিলেটিভসদের নিয়ে যাচ্ছি কোথাও ঘুরতে, তো আমি সবসময় হাই টু লোটা ইয়ে করি এবং তাদেরকে আমি সেই এক্সপিরিয়েন্সটা দিতে চাই। তারা খুশি হলে ওতে আমি খুশি হই, বুঝতে পেরেছো হ্যাপিনেসের ব্যাপারটা? এবং স্যার আমরা কি করছি, আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ চেষ্টা করছি লাইফটা কিভাবে বেটার ভাবে লিড করা যায়, একটা অ্যাচিভমেন্ট যেন আমরা পাই, আমাদের লাইফটা যেন সাকসেসফুল হয়। এর পেছনে ছুটতে গিয়ে আমরা কি করি, আমরা আমাদের আসল যে উদ্দেশ্যটা এটা হারিয়ে ফেলি। আমাদের মানুষের আসল উদ্দেশ্যটা কি? মানুষের জীবনে আসল উদ্দেশ্য হ্যাপি থাকা। দেখো দুটো জিনিস হতে পারে, আমি তো মানে একদম সব জানি এমনি নয়, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে দুটো জিনিস। এক হচ্ছে প্রবলেমের সলিউশন খোঁজা, বুঝতে পেরেছো? মানে তুমি যেখানেই প্রবলেম দেখছো তুমি তোমার ভেতর থেকে ট্রাই করো সেটা সলভ করার, বুঝতে পেরেছো? তুমি যদি সলভ নাও করতে পারছো, অ্যাটলিস্ট তোমার যেন মন থেকে ওই ইমোশনসটা ডেভেলপ করে যেন না ওটা সলিউশন হয়ে যায়। মানুষ পৃথিবীতে প্রবলেম খোঁজে, কিন্তু মানে প্রকৃত মানুষ হতে গেলে তাকে সলিউশন খুঁজতে হবে সবকিছুর। হ্যাঁ, সলিউশনটার ব্যাপারে আমরা ভাবি না, আমরা অলওয়েজ প্রবলেমটার ব্যাপারে ভেবে যাই। প্রবলেমটা হয়তো এইটুকুনি ছিল, সেটা বেড়ে এত বড় হয়ে দাঁড়ায়। তো মূল উদ্দেশ্য একটা হতে পারে যে সলিউশন খোঁজা, এই পৃথিবীটাকে আরো সুন্দর করা, যা এখন পরিস্থিতি আছে যা আছে তার থেকে আরেকটু বেটার করা, যা আছে প্রত্যেক দিন একটু বেটার থেকে আরেকটু বেটার হওয়া। আর যেটা আলটিমেট উদ্দেশ্য আমার যেটা মনে হয় হ্যাপি থাকা, এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমরা যাই করি, একটা তুমি যতই টাকা কামাও যা কিছুই করতে, আলটিমেট ইয়েটা হচ্ছে কিন্তু তোমাকে হ্যাপি, এই জিনিসটা তোমাকে হ্যাপি করছে বলেই তুমি ওই জিনিসটা করছো। তো দুটো হতে পারে, এক হচ্ছে তুমি যেখানে প্রবলেম দেখছো তার সলিউশন খোঁজো যে কোনো জিনিসে, আরেকটা হচ্ছে হ্যাপি থাকো, উদ্দেশ্য লাইফের। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের এখানে সিলভা মেথড মেডিটেশন রিলেটেড কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এখানে আমি একটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই প্রশ্ন, সেটা হলো ম্যানিফেস্টেশন কি? এই ওয়ার্ডটা আমরা প্রায় সেলিব্রিটিদের মুখে বলুন, আমরা তো সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছি, ভিডিও দেখছি, তো শুনতে পাই এখন। তো এটা নিয়ে যদি কিছু বলেন, ম্যানিফেস্টেশনটা কি অ্যাকচুয়ালি? ম্যানিফেস্টেশনটা কি? ম্যানিফেস্টেশনের আমি যদি ডেফিনেশন বলি তোমাকে, তার থেকে আমি অন্যভাবে বলছি ম্যানিফেস্টেশনটা কি। দেখো, যে কোনো জিনিস যেটা বাস্তবে ঘটে সেটা আমরা ভাবি একবারই ঘটছে। মানে ধরো তুমি আজকে আইসক্রিম খাবে, ঠিক? তুমি ঘর থেকে বেরোলে, গেলে আইসক্রিমের দোকানে গিয়ে খেলে, তুমি ভাবছো ব্যাপারটা তো একবারই ঘটছে। ব্যাপারটা কিন্তু একবার ঘটছে না, ব্যাপারটা কিন্তু আসলে দুবার ঘটছে। দুবার কোথায় ঘটছে? একবার তোমার মাথায় ঘটছে, একবার সেটা রিয়েলিটিতে ঘটছে, ঠিক আছে? তো এই তোমার মাথায় যেটা ঘটছে সেটাকে রিয়েলিটিতে ট্রান্সফার করাই হচ্ছে ম্যানিফেস্টেশন। এবার অনেক কিছু জিনিস তুমি মাথায় ভাবো সেটা ঘটে যায়, অনেক কিছু জিনিস মাথায় ভাবো সেটা ঘটে না, ঠিক আছে? আজকে ধরো আমি যেমন আইসক্রিমের এক্সাম্পল বললাম, এটা তোমার এটা ইজি ধরো হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু আজকে ধরো আমি ভাবছি আমি BMW গাড়ি কিনবো,
এটা তো আর কালকে হয়ে যাবে না। তো এই জিনিসটাই যেটা তুমি প্রথমে মাথায় ঘটাবে, মাথায় তুমি তার পুরো একটা ইমাজিনেশন ক্রিয়েট করবে, তার পিকচার ক্রিয়েট করবে, সেটা যত ভিভিড হবে, যত হবে, সেটা বাস্তবে রূপান্তরিত হওয়ার চান্সেসটা বেশি হবে। তো ম্যানিফেস্টেশন হচ্ছে এটাই, তোমার যেটা আগে তুমি মাথায় ঘটাচ্ছ, যেটা তুমি দৃশ্য ক্রিয়েট করছো, যেটা ইমেজ ক্রিয়েট করছো, পিকচার ক্রিয়েট করছো, তাতে ইমোশনস দিচ্ছ, তাতে ফিলিংস দিচ্ছ, এবং সেটা আসলেই বাস্তবে যখন ঘটছে সেটাকেই আমরা ম্যানিফেস্টেশন বলি। আচ্ছা, আপনি কখনো ম্যানিফেস্টেশন করেছেন? ম্যানিফেস্টেশন তো আমার লাইফে অনেক দিন ধরেই হচ্ছে। ইভেন মেডিটেশন আমার লাইফে আসার আগেই ম্যানিফেস্টেশনের শুরু হয়ে গেছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল, মানে একটা গল্প বলি ছোট। গল্পটা হচ্ছে, মানে আমার যখন 2017 এমনি হবে 17-18 নাগাদ, যখন আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছি, মানে আমি আমার হোম টাউনে দুর্গাপুর, আমি দুর্গাপুরে থাকি। আচ্ছা। তো এখানে এসে আমি তখন ঘরের একমাত্র আর্নিং মেম্বার। তো ওখানে চাকরি বাকরি ছেড়ে আমি দুর্গাপুরে চলে আসি। এখানে এসে একটা চাকরিতে আমি জয়েন করি প্রায় 1/4 স্যালারিতে। তো আমি তখন আমি আমার নিজের কোম্পানি স্টার্ট করিনি, তখন আমি ধীরে ধীরে ওখানে কাজ করি। তো করতে করতে আমি ফ্রিল্যান্সে কাজ করা শুরু করি, কেন কি এত কম মাইনা দিত আর কি, আমার ফ্যামিলি চলতো না। তো আর ছোট শহরের মাইনার স্কেল তুমি বুঝতেই পারছো, খুব একটা বেশি হয় না। তো তখন আমি ঠিক করি যে আমি ধীরে ধীরে বাইরের কাজ স্টার্ট করবো আর কি, আস্তে আস্তে চাকরি ছাড়বো এবং নিজের কিছু একটা সেট আপ স্টার্ট করবো। কিন্তু মানে সত্যি কথা বলতে আমার কাছে তখন একদমই, আমি ইকোনমিক্যালি খুবই উইক ছিলাম। আমার ইভেন একটা ল্যাপটপ কেনার টাকা ছিল না, ঠিক আছে। তো কিন্তু ঘরে ফ্রিল্যান্সে কাজ যদি আমাকে করতে হয়, আমাকে তো একটা ল্যাপটপ লাগবেই। আমার উইদাউট ল্যাপটপ আমি কি করে কাজ করব? তো আমি ঠিক করলাম যে ল্যাপটপ কিনতে হবে। কি করে কিনবো এবার? কোম্পানিতে আমার এক বন্ধু ছিল, সে বললো ঠিক আছে চ, তোকে আমি ল্যাপটপ কিনে দেবো, ইএমআই তে কিনে নেবো, তুই আমাকে মাসে মাসে কিছু টাকা দিবি। আর আমার ক্রেডিট স্কোর এত বাজে ছিল যে আমি মানে আমাকে বাজাজ ফিনান্স আর কি লোনও দেবে না আর কি। তোর ক্রেডিট স্কোর ভালো ছিল, তো বলে ঠিক আছে আমি ইএমআই কার্ড করে নেবো, তুই ইএমআই কার্ড, বাজাজ ফিনান্স ইএমআই কার্ড দিয়ে তুই কিনে নে। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তো দুজনে মিলে গেলাম দোকানে, আমাদের এখানে। তো ওখানে গিয়ে যখনই ওরা দেখলো যে বিহারের রেসিডেন্স, মানে অ্যাড্রেস ফ্যাড্রেস সব ওখানকার, তো এখান থেকে ওরা অ্যালাউ করলো না ইএমআই কার্ড করতে। তো বাড়ি ফিরে এলাম, খুব দুঃখ, হলো না। আর নিজেকে তখন এতটাই বাজে লাগছে যে আমার কাছে সামান্য এইটুকুনি টাকা নেই যে আমি ল্যাপটপ একটা কিনতে পারছি। ঠিক আছে, তো আমার এক দাদাকে ধরলাম। তো দাদা বললো যে ঠিক আছে, আমার বাজাজ ফিনান্সের কার্ড আছে, আমি তোকে ওই দিয়ে কিনে দেবো। বাহ, খুব ভালো। দিয়ে দোকানে গেলাম দাদাকে নিয়ে। তো এবার ওরা ওর কার্ড ফার্ড গুলো দেখলো, ওর অলরেডি বাজাজ ফিনান্সের কার্ড ছিল। কিন্তু এবার কি হয়, বাজাজ ফিনান্সে কিছু লিমিট থাকে, আর উইদিন তুমি যদি 3-4 মাস আগে যদি কোনো কিছু পারচেস করো, তো তুমি নেক্সট কদিনে কিনতে পারবে না। তো ওর থ্রু দিয়ে আমার হলো না, রিজেক্ট হয়ে গেল। তো মানে এত বাজে লাগছে সেদিন ঘরে ফিরে এসে, যে মানে আমি একটা কিছু নতুন শুরু করবো, আমি ওটাও পাচ্ছি না। তো এইখানে দাঁড়িয়ে আমার কাছে দুটো অপশন ছিল, যে না আমি পারবো, না আমি পারবো না। এবং সেই টাইমে দাঁড়িয়ে দুটো কথাই সত্যি ছিল, বুঝতে পেরেছো? দুটো কথাই সত্যি ছিল, কিন্তু আমি বেছে নিলাম না আমি পারবো এখান থেকে। ঠিক আছে, আজকে হয়তো আমি পারছি না, বাট আমি হয়তো কদিন পর পারবো। তো আমি মাথায় মাথায় নিজে যে আমি ফ্রিল্যান্সে কাজ করছি, আস্তে ধীরে সবকিছু টাকা পয়সা হচ্ছে, আস্তে ধীরে কোম্পানি হচ্ছে, কোম্পানি আমি খুলবো, এগুলোর আমি একটা ভিভিড ইমাজিন করা স্টার্ট করলাম ঘরে বসে। আমার অফিসটা কেমন দেখতে হবে, আমার কম্পিউটার কতগুলো আছে, আমার 20-25টা কম্পিউটার আছে। আজকে একটা ল্যাপটপ আমার কিনতে পারছি না, কিন্তু মনে কিন্তু আমি 20-25টা ল্যাপটপ কিনে নিয়েছি, কম্পিউটার কিনে নিয়েছি। আর তুমি বিশ্বাস করবে, আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে 25 থেকে 30 খানা কম্পিউটার আছে। সত্যি সত্যি, মানে সেদিন আমি একটা ল্যাপটপ কিনতে পারিনি, আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক দিন একটা ল্যাপটপ কিনতে পারি। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। আচ্ছা, তাহলে আপনি কি বলছেন, আমি যদি এখান থেকে বেরিয়ে একটা লটারি কাটি, তাহলে কি আমি ম্যানিফেস্ট করে কি উইনিং অ্যামাউন্টটা পেয়ে যাবো? না,
একদমই পাবে না। তোমার কি মনে হয়, পাবে কি পাবে না? পাবো না। তাহলে আমি যে বললাম দুটো কথাই ঠিক। তুমি যদি বলতে আমি পাবো, সেটাও ঠিক, আর তুমি বলছো পাবো না, সেটাও ঠিক। দুটোই ঠিক। এবার তুমি কোনটার পেছনে যাবে? তোমার যদি ভেতর থেকেই মনে হয় যে তুমি পাবে না, তাহলে তুমি তো ওটা ম্যানিফেস্ট করবে কি করে? তুমি তো ইমেজিনই করছো যে তুমি পাচ্ছ না লটারিটা, তাই না? হ্যাঁ। আজকে তুমি নিজে যদি কোনো কিছুতে বিশ্বাস না করছো, তাহলে সেটা হবে কি করে? তোমাকে তো আগে বিশ্বাস করতে হবে যে এটা হচ্ছে, ঘটছে, রিয়েল লাইফে ঘটছে। তোমাকে আমি সেদিন দাঁড়িয়ে বললাম না, আমার সেদিন দাঁড়িয়ে আমার কাছেও দুটো অপশন ছিল, পাবো কি পাবো না। তোমার এই লটারির মতো আমারও সেদিন এই সিচুয়েশনই ছিল, ঠিক আছে? কিন্তু এতে একটা ভালো কথা তোমাকে যেটা বলি, তুমি যখন রিয়েল ভেতর থেকে কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করবে না, দেখবে লোকে অটোমেটিক তোমাকে হেল্প করছে। কোথা থেকে হেল্প এসে যাবে তুমি বুঝতে পারবে না, তোমার ইন্টেনশন যখন পিওর আছে। আজকে সেদিন আমার এক বন্ধু আর দাদা, আমার ইন্টেনশন যেহেতু ঠিক ছিল, তারা কিন্তু হেল্প করতে এসেছিল আমাকে। যে হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু হেল্প তুমি এদিক ওদিক সেদিক থেকে কিন্তু ঠিক চলেই আসবে। তো লটারি ব্যাপারটাও ওটাই হচ্ছে এমনি। তুমি যদি সেটা ভিজুয়ালাইজ করতে পারো যে তোমার সাথে ঘটছে, তাহলে ঘটে যাবে। না ঘটার কি আছে? লটারি কি পায় না লোকে? তুমিও পেতে পারো। কিছু যদি টেকনিক আমাদের সঙ্গে শেয়ার করেন ম্যানিফেস্টেশনের, কিভাবে হয়? আচ্ছা, সিলভা মেথডের টেকনিক। টেকনিক সিলভা মেথডের মধ্যে অনেক মেডিটেশন টেকনিক আছে যেটা ম্যানিফেস্টেশনে আমাদের সাহায্য করে। যেমন মিরর অফ দ্য মাইন্ড ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক আমার মনে হয়। তারপরে ধরো তোমার 3 সিন টেকনিক, মেন্টাল ভিডিও টেকনিক, এইসব। আর সিলভা মেথড ওভারঅল তুমি কোর্সটা করলেই একটা বুঝতে পারবে যে তোমার মধ্যে চেঞ্জ আসছে। এই যে আমি পারবো না, এর যে ডিফারেন্সটা, তোমাকে অলওয়েজ আমি পারবোর দিকে তোমাকে ঠেলবে। আর সেই জিনিসটা যদি তোমার পক্ষে ভুল হয়, সেটা অটোমেটিক দেখবে তোমার আস্তে আস্তে তোমার থেকে সেটা অটোমেটিক সরে যাচ্ছে। কিন্তু যেদিকে তোমার যাওয়া উচিত, মানে একটা ইউনিভার্সাল গাইডেন্স যাকে বলে, মানে তুমি ভাবো তো তুমি বসে আছো, তোমাকে মানে উপর থেকে ইউনিভার্স থেকে এসে গাইড করছে যে তুমি এই পথে চলো, তুমি ওই পথে চলো, ওইদিকে যেও না, এদিকে যেও না, তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সিলভা মেথড অমনি। আর এই যে কোনো বাইরের কোনো মানে তোমার এক্সটার্নাল কোনো ফোর্স তোমাকে এসে হেল্প করছে এমনি নয়, তোমার ইন্টারনাল, মানে তুমি তোমার ভেতর থেকে তুমি হেল্প গুলো পাচ্ছ সিলভা মেথড। তো সিলভা মেথডের আমি বলবো ম্যানিফেস্টেশনের জন্য মিরর অফ দ্য মাইন্ড খুব ভালো টেকনিক। আচ্ছা স্যার, সিলভা মেথডের পেছনে আপনি যদি একটু সায়েন্সটা আমাকে ব্যাখ্যা করেন। সিলভা মেথডের পেছনে সিলভা মেথড এমন একটা প্রোগ্রাম যেটা হচ্ছে একদম সাইন্টিফিক্যালি মানে সায়েন্স বেসড। কেন কি, মানে যিনি আর কি এই কোর্সটা আবিষ্কার করেছিলেন, হোজে সিলভা, তিনি একজন ইলেকট্রনিক্স এর লোক ছিলেন। তো ইলেকট্রনিক্স এর যেহেতু তিনি লোক ছিলেন, সেহেতু তিনি সবকিছুই সাইন্টিফিক্যালি ভাবতেন আসলে। তো সিলভা মেথড যেটা মেনলি যে জিনিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ওমস ল। আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছি ওমস ল। ওমস ল একটা ইকুয়েশন আছে ওমস লতে। না আমি মানে এমন কিছু মানে লোকে ভয় দেখাতে চাই যে সিলভা মেথড জানতে গেলে আপনাকে ফিজিক্স জানতে হবে, এমনি ব্যাপার নয়। মানে আমি জাস্ট থিওরিটা বলছি। একটা ফর্মুলা আছে V = IR। তো এটার মানে এটাতে আমরা যেটা মানে নর্মাল ভাষায় যদি বলতে চাই, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট, মানে যে তারের যত কম রেজিস্ট্যান্স আছে সেই তারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করবে, ঠিক আছে? যেমন একটা মোটা তার যদি হয়, তার রেজিস্ট্যান্স বেশি, ঠিক আছে, তার মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, ঠিক আছে? মানে রেজিস্ট্যান্স এবং কারেন্টের ইয়েটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? তো এই সূত্র ধরেই সিলভা মেথডের জন্ম। কেমন ভাবে? আমাদের মস্তিষ্কের মধ্যে ইলেকট্রিক্যাল পালস চলে। এই যে আমরা যে কমিউনিকেট করে আমাদের নার্ভস গুলো থ্রু ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালস। তো আমাদের মানে ব্রেনের বা মাইন্ডের মধ্যে যত রেজিস্ট্যান্স থাকবে, যত নেগেটিভ থটস থাকবে, তত কিন্তু আমাদের অগ্রগতি বা এর দিকে তত কম হবে। বুঝতে পেরেছো? মানে রেজিস্ট্যান্স তোমার যত বেশি, তোমার তত পজিটিভ থটস তত কমবে, ঠিক আছে? এবার মেডিটেশনের দ্বারা আমরা রেজিস্ট্যান্সটাকে কমাতে পারি। বুঝতে পেরেছো? রেজিস্ট্যান্স যখন কমবে, অটোমেটিক্যালি গুড থটস আরো বেটার হবে, ঠিক আছে? তো ইনি এই সূত্রটা ধরেই সিলভা মেথডের আবিষ্কার করেন, ঠিক আছে?
ইইজি মেশিন বলে একটা মেশিন হয়, যেটা আর কি আমরা মাথায় যদি লাগাই তাহলে আমাদের ব্রেন ওয়েভস বোঝা যাবে, ঠিক আছে? তো আমাদের দেখা গেছে আমরা যে এই যে ধরো আমি তোমার সাথে কথা বলছি, তো এই যে ফ্রিকোয়েন্সি আমার এখন যে ব্রেনের মধ্যে যে ফ্রিকোয়েন্সি গুলো জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 14 থেকে একটু উপর হার্টস পার সেকেন্ড, ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি বিটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার মেডিটেশনের দ্বারা হোজে সিলভা এটা প্রুভ করেছিলেন, বা সিলভা মেথডের দ্বারা যখন আমরা সিলভা মেথড করি তখন উনি প্রুভ করেছিলেন যে এই ব্রেনের ফ্রিকোয়েন্সিটা ডাউন হয়, মানে এটা আমরা 14 থেকে নিচে আনতে পারি, 10-এ আনতে পারি, ঠিক আছে? 10 থেকে আরো নিচে আনতে পারি। 10-এ যখন আসছে সেটাকে আমরা আলফা স্টেট বলছি। 14, 12, 11 এই স্টেটটা হচ্ছে আলফা স্টেট, যেখানে আমাদের ব্রেন ওয়েভটা মানে একটা সুন্দর কার্ভে, মানে কার্ভটা এই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। যখন বিটা ধরুন তখন এমনি কার্ভ আমরা, বুঝতে পেরেছেন ফ্রিকোয়েন্সিটাই। এবার এই আলফাতে যখন আসছে মানে রেজিস্ট্যান্স আমার মাথার মধ্যে কমছে, ঠিক আছে? এটা ইইজি মেশিন লাগিয়ে উনি এটা প্রথম দেখিয়েছিলেন আমার। এই আলফা স্টেটে আমরা যখন আরো যত থাকতে পারবো তত আমাদের ব্রেনের রেজিস্ট্যান্স গুলো কমবে। এই স্টেটটা আমরা নর্মালি ন্যাচারালিও থাকি। কখন থাকি? সকালবেলায় যখন ঘুম থেকে উঠি বা রাত্রেবেলায় যখন ঘুমোতে যাই, দেখবেন একটা ঝিমঝিম ঝিমঝিম ভাব আছে, হ্যাঁ, দিয়ে চট করে আমরা ঘুমিয়ে পড়ি ওখান থেকে, ঠিক আছে? তো এই টাইমগুলো যখন ঘুমিয়ে পড়লাম আমার ব্রেন ফ্রিকোয়েন্সি আরো কমে গেল, ঠিক আছে? 5, 6, 7 এই ইয়েতে তখন আরো কার্ভ গুলো ধরুন আরো এমনি এমনি হচ্ছে, ঠিক আছে? আর যখন আমরা ডিপ স্টেটে চলে যাচ্ছি তখন সেটাকে আমরা ডেল্টা ফ্রিকোয়েন্সি বলছি, তখন আরো জিনিসটা আরো স্মুথেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হোজে সিলভা যেটা প্রুভ করলেন যে আমরা যদি আলফা স্টেটে বেশি থাকতে পারি দিনে কনসিয়াসলি, আমরা তো থাকি, নো ডাউট থাকি, আমরা সকালে থাকি, রাতে থাকি, কিন্তু ওটা আনকনসিয়াসলি থাকি। ওইখান থেকে গিয়ে চট করে আমরা ঘুমিয়ে পড়ি, কোনো কাজের কাজ হলো না। কিন্তু কনসিয়াসলি আমরা যখন আলফা স্টেটে থাকতে পারবো তখন আমরা আরো বেশি ক্রিয়েটিভ হব। আমরা অনেক সলিউশন যেগুলো আমরা মানে পাচ্ছি না, দেখবেন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মানে লক্ষ্য করে থাকবেন শুভজিৎ, যে ধরো কোনো একটা জিনিস তুমি পাচ্ছ না, কোনো একটা করতে পারছো না, কোনো একটা জিনিস নিজের কাজে কোথাও একটা ফেঁসে গেছো, পরের দিন তুমি ঘুমোলে সেই রাতে, পরের দিন গিয়ে সকালবেলা দেখলে হট করে সলিউশনটা হয়ে গেল। এটা হয়ে থাকে তো? এটা হয়ে থাকে। কি করে হয়? কেন কি তুমি নর্মালি একটা ঘুমানোর ইয়েতে যাচ্ছ, আর ভাবি আমরা এটাকে মিরাকেল বা কোইন্সিডেন্স, বাট দেয়ার ইজ নাথিং কল্ড কোইন্সিডেন্স। সবকিছুর ইনসিডেন্ট, প্রত্যেকটা ইনসিডেন্ট একটা কারণে হয়। তো আমরা যখন লোয়ার ব্রেন ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি তখন সাবকনসিয়াস মাইন্ড আমাদের অলরেডি সলিউশনটা আমাদেরকে প্রোভাইড করছে। তো এটা আমরা ঘুমের ঘোরে জিনিসগুলো করছি, বাট হোজে সিলভা প্রথম এটা কনসিয়াসলি আমরা কিভাবে করব সেটা শিখিয়েছিল। আচ্ছা, আর তিনি এটা এক্সপেরিমেন্ট করে প্রুভ করিয়েছিলেন যে মেডিটেশনের দ্বারা আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি কমতে পারে, আর ব্রেন ফ্রিকোয়েন্সি যখন কমে অটোমেটিক্যালি আমাদের লাইফ আরো বেটার হতে থাকে, মানে আমরা যখন কনসিয়াসলি লো ব্রেন ফ্রিকোয়েন্সিতে থাকতে পারি। তো এই সিলভা মেথড কি কোনো বিশেষ ধর্মের জন্য নাকি যে কোনো ধর্মের মানুষ সিলভা মেথড প্র্যাকটিস করতে পারে স্যার? না না, সিলভা মেথডের সাথে ধর্মের কোনো আলাদা করে কোনো সম্পর্ক নেই। সিলভা মেথড আপনাকে স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন করে। স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন কি করে? যখন আপনার মধ্যে ওই রেজিস্ট্যান্স বা ওই নেগেটিভ থটস বা এইগুলো যখন ধীরে 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 কমতে থাকছে, তখন অটোমেটিক্যালি আপনি অনেক বেশি কনসিয়াস হয়ে যাচ্ছেন, অ্যাওয়েকেন স্টেটে অ্যাওয়েকেন হয়ে যাচ্ছেন, এবং আপনার যে হায়ার সেলফ আছে, বা ধরুন আমরা যাকে ভগবান বলি বা বলি, সেটা তার সাথে কানেকশন, ডাইরেক্ট কানেকশন হওয়াটা ইজি করে দেয়। বুঝতে পেরেছেন আচ্ছা ব্যাপারটা? তো আপনি ধরুন প্রার্থনা করতে বসছেন, কিন্তু আপনার মাথায় এক গাদা উল্টোপাল্টা জিনিস চলছে, তো আপনি কি কানেক্ট হতে পারবেন? কোনোদিনও পারবেন না। আপনি হয়তো ফুল ছড়িয়ে চলে যাবেন, বা করে চলে যাবেন, বা ঘন্টা বাজালেন, করলেন, কিন্তু আপনি মাথায় হয়তো অন্য কিছু ভাবছেন, তো আপনি তো স্পিরিচুয়ালি হতে পারলেন না। বা আপনি যে কোনো ধর্মেরই হন, মানে যে কোনো ধর্ম, আমি পার্টিকুলারলি আমি যেহেতু হিন্দু বলে আমি ওই রেসপেক্টে বলছি, বা যে কোনো ধর্মেরই প্র্যাকটিশনার হোক, মানে সে তার অলমাইটি বা গডের সাথে
কানেকশন তার আরো বেটার হবে। সে যখন নিজে থেকে ভেতর থেকে সে ইন্টারনালি অনেক বেশি কাম হবে, রিল্যাক্সড হবে, অনেক তার মধ্যে পিওরিটি আসবে অনেক। সিলভা মেথড কিভাবে আমাদের স্পিরিচুয়ালিটি কে ডিপ করতে পারে স্যার? স্পিরিচুয়াল, দেখো দুটো জিনিস হয়, এক হচ্ছে ধর্মকে মানা, আর এক হচ্ছে ধার্মিক ভাবে জীবনযাপন করা। ধর্ম মানা কিন্তু অনেক ইজি ব্যাপার, ঠিক আছে? অনেকেই আমরা ধর্ম মানি বলতে আমরা কি করি, আমরা পুজো আর্চা করি, ইয়ে করি, এই জিনিসগুলো ম্যাক্সিমাম লোকে এটা করে, কেন কি এটা ইজি। বাট ধার্মিক ভাবে জীবনযাপন করা কাকে বলে? ধার্মিক ভাবে জীবনযাপন করা বলতে আপনার ধরুন বন্ধু বান্ধব সবার প্রতি সহানুভূতি আছে নাকি? কেউ বিপদে পড়লে আপনি তার পাশে দাঁড়াচ্ছেন নাকি? আপনি কারোর খুশিতে খুশি হচ্ছেন নাকি? আপনার যতটুকুনি সামর্থ্য থাক তাকে দিয়ে হেল্প করছেন নাকি কাউকে? বা কেউ দুঃখে থাকলে আপনি সেই জিনিসটাকে ফিল করতে পারছেন নাকি? দেখবে কারোর যদি কেউ বিপদে পড়েছে, কেউ 20 টাকা চাইলে আজকাল লোকে দেয় না, পাশ কাটিয়ে চলে যায়। এদিকে সারাদিন সে ঘরে বসে ঘন্টা বাজাচ্ছে। এটাই কি ধর্ম? যে ধর্মটা সাধারণ লোকে পালন করে সেটা পালন করা খুব ইজি। বাট সিলভা মেথড তুমি যখন করা শুরু করবে, তুমি তখন আসল বুঝতে পারবে ধার্মিক ভাবে জীবনযাপন কিভাবে করতে হয়, ডেইলি লাইফে তুমি রিলিজিয়ানকে কিভাবে আনতে পারবে, প্রত্যেকটা মানুষকে তুমি নিজের ভাই বোন দাদা বাবা মা হিসাবে তুমি ট্রিট করা শুরু করবে। ধর্ম তো এটাই শেখায়, তাই না? তো সিলভা মেথডও এইভাবেই তোমাকে আরো স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হতে সাহায্য করবে। আচ্ছা স্যার, সবাই সিলভা মেথড মেডিটেশনটা কেন ফলো করবেন, এবং সিলভা মেথড মেডিটেশন অন্যান্য মেডিটেশন টেকনিক গুলো থেকে কোথায় আলাদা? না, এমনি কোনো ব্যাপার নেই যে সবাইকে সিলভা মেথড মেডিটেশন টেকনিক ফলো করতে হবে। আচ্ছা, মানে এমনি ব্যাপার নয় যে সবাইকে সিলভা মেথডই করতে হবে। সিলভা মেথড করলে একদম মানে অন্য সব মেডিটেশন টেকনিক বাজে, সিলভা মেথড একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ মেডিটেশন টেকনিক, এমনি ব্যাপার নয়। সিলভা মেথড ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট মেডিটেশন টেকনিক, যেটা আমার জানা। তো কেউ যদি অন্যান্য মেডিটেশন টেকনিক রেগুলারলি ফলো করছেন, তারা ফলো করতে পারেন। মানে আমি এমনি বলবো না যে ওই মেডিটেশন টেকনিক ছেড়ে এটা করুন, বাট যারা মেডিটেশন করছেন না বা যারা জানতে চায় যে সিলভা মেথড কি, তাদেরকে আমি বলবো সিলভা মেথড টেকনিক তারা করুন। আর যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন যে সিলভা মেথড টেকনিক অন্য ইয়ে থেকে আলাদা কি, দেখো আমরা ইন্ডিয়াতে থাকি, তো ইন্ডিয়াতে বলতে পারো মেডিটেশনের উৎপত্তি। এবার সেখানে দাঁড়িয়ে আমি একটা ইউএস বেসড মেডিটেশন টেকনিকের কথা বলছি, তো ব্যাপারটা একটু লাগে, মানে সবাই ভাবে ইন্ডিয়ায় তো মেডিটেশন টেকনিকের তো ইন্ডিয়ার মেডিটেশন টেকনিক বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এবং খুবই এফেক্টিভ। আমরা নর্মাল যে মেডিটেশন টেকনিক গুলো দেখি, ওতে আমরা কি করি, আমরা হয় চুপ করে কোনো একটা স্থানে বসি, গভীর নিঃশ্বাস নিই এবং আমরা কনসেন্ট্রেট করি, বা আমরা শূন্যতার দিকে ফোকাস করি, মাথা থেকে সব চিন্তা দূর করে দিই, বা এমনি টাইপেরই আমরা মেডিটেশন বলতে এটাই বোঝাই। আর ডেফিনেটলি এমনি মেডিটেশন করলে আপনি লাভ তো পাবেনই। হোজে সিলভা নিজেও এই কথাটা বলে গেছেন যে আপনি কোনো মেডিটেশন না করার থেকে মেডিটেশন যদি আপনি 5 মিনিটও দিনে করেন, সেটা আপনার হেল্প করবে, সেটা যে কোনো মেডিটেশন টেকনিক হোক। এবার ডিফারেন্সটা কোথায় অন্য মেডিটেশন টেকনিক আর সিলভা মেথড? আমরা যে এই যে ধরনের যে মেডিটেশনটা করি, যেটাতে শূন্যতার দিকে ফোকাস করি বা ভেতর থেকে সব চিন্তা ভাবনা দূর করে শ্বাস প্রশ্বাসের দিকে করি, এগুলোকে বলা হয় প্যাসিভ মেডিটেশন। বুঝতে পেরেছো? তো প্যাসিভ মেডিটেশনে আমরা মোর ফোকাসড অন মানে সব কিভাবে থট আমরা বার করে দেবো ভেতর থেকে, দিয়ে একটা বিন্দুতে কনসেন্ট্রেট করবো। বাট আমরা এখন মডার্ন লাইফে দেখতে পাই, মানে ইউথ জেনারেশন এটাকে আরো বেশি ফিল করবে, তাদের চাকরি গিয়ে প্রবলেম হচ্ছে, বা তাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, তাদের স্ট্রেস বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে। তো মডার্ন যে প্রবলেম গুলো ইভলভ হয়েছে, তার একটা মডার্ন সলিউশন দরকার। তো সিলভা মেথড কি বলে, সিলভা মেথড প্রত্যেকটা প্রবলেমকে অ্যাজ এ প্রজেক্ট হিসাবে ধরতে পারে, ঠিক আছে? তো এই তুমি যখনই একটা প্রজেক্ট হিসাবে ধরলে, এবার সেই প্রজেক্ট সেই পার্টিকুলার জিনিসটার উপর তুমি ফোকাস করতে পারবে সিলভা মেথডে, এবং সেই পার্টিকুলার প্রবলেমটা কিভাবে সলভ হবে
সেইটার ডাইরেকশন তোমাকে সিলভার মেথড দেবে, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা শূন্যতার দিকে ফোকাস করছি না, এটা মোর অফ এ ডাইনামিক মেডিটেশন। এটা তুমি চলতে ফিরতে ঘুরতে দৌড়াতে হাঁটতে সব সময় তুমি করতে পারবে এই মেডিটেশনটা। যখনই তুমি আলফা স্টেটে কিভাবে নিমেষের মধ্যে তুমি চলে যেতে পারবে, সেটা যখন তুমি সিলভার মেথডে শিখবে, তোমাকে আলাদা করে কোনো জায়গায় বসে মেডিটেশন করতে হবে না, অটোমেটিক। তখন আমরা অফিসে বসে মেডিটেট করতে পারি, আমরা শুতে শুতে মেডিটেট করতে পারি, আমরা মানে ধরো নর্মাল দৈনন্দিন লাইফে যা যা করি তার মাঝেও মেডিটেশন করতে পারি। মানে আপনি বলতে চাইছেন যে কোনো সময়ে যে কোনো জায়গায় এবং যে কোনো মানুষ করতে পারে। আর প্রত্যেকটা প্রবলেম ভিত্তি আমরা মেডিটেশন করতে পারি। আপনার কেরিয়ারের গ্রোথ হচ্ছে না, তার জন্য আমি মেডিটেশন করছি, ঠিক আছে? আর প্যাসিভ মেডিটেশনে কি হচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো সলিউশনের জন্য কিন্তু আমরা মেডিটেট করছি না, আমরা আমাদের চিন্তা ভাবনা দূর করার জন্য একটা ব্ল্যাঙ্ক স্টেটে যাওয়ার জন্য মেডিটেট করছি। আর ডেফিনেটলি সেই মেডিটেশনও খুবই কার্যকরী। অ্যাক্টিভ মেডিটেশন, প্যাসিভ মেডিটেশন যে কোনো একটা যে বাজে কোনো একটা যে ভালো এমনি ব্যাপার নয়, বুঝতে পেরেছো? দুটোই ভালো। কিন্তু সিলভার মেথডে আমরা যখন করি, আমরা প্রবলেম স্পেসিফিক মেডিটেট করি, প্রবলেম স্পেসিফিক বা ইস্যু স্পেসিফিক এবং সলিউশন। আর আমাদের মেডিটেশনের উদ্দেশ্যটা থাকে টুয়ার্ডস সলিউশন, বুঝতে পেরেছো? তো এই জন্যে এমনি ভাবে সিলভার মেথড মেডিটেশন একটা কমপ্লিট স্ট্রাকচারাল কোর্স দেয় তোমাকে, যে তুমি নিজের দৈনন্দিন জীবনগুলোকে কিভাবে আরো বেটার করতে পারো। আর সিলভার মেথডের যেটা আরো স্ট্রং এবং ইম্পর্টেন্ট জিনিস, যে এটা তোমার ইনটিউশন ডেভেলপ করতে সাহায্য করে। ইনটিউশন কি? আমি একটা কোনো কাজ করতে চাইছি, আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে না যে এটা করব কি করব না, হ্যাঁ, ঠিক আছে? তো এই ইনটিউশন যখন তোমার স্ট্রং হবে, তুমি তখন ইজিলি তোমার ডিসিশন মেকিং দেখবে অনেক বেটার হয়ে যাচ্ছে। আর এই ডিসিশন মেকিং হচ্ছে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস তোমার লাইফে। এই দিক থেকে ওদিক করে দিতে পারে তোমার একটা ডিসিশন লাইফে। তো সিলভার মেথড যখন আমরা করবো বা যখন আমরা করি, তো ইনটিউটিভলি অনেক তুমি গাইডেন্স পাবে ভেতর থেকে। এটাই হচ্ছে সিলভার মেথডের মানে আকর্ষণ, মূল আকর্ষণ বলতে পারি। স্যার আমাদের যদি কিছু সিলভার মেথডের কিছু কোর্স আমাদের নাম বলতে পারেন, যেগুলো আমরা দর্শকদের যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য সুবিধার্থে তারা ভিডিওতে ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক গুলো সমস্ত, যদি কিছু বলতে পারেন। সিলভার মেথড একটা ইন্টারন্যাশনাল কোর্স, আচ্ছা। 120খানা দেশে সিলভার মেথড পড়ানো হয়, ঠিক আছে? তো সিলভার মেথডের অল ওভার ওয়ার্ল্ড আমাদের প্রায় 500-র উপর ইনস্ট্রাক্টর আছে। আচ্ছা। তো ইন্ডিয়াতে আমাদের 5 জন টোটাল ইনস্ট্রাক্টর, ঠিক আছে? দেবাশিস চ্যাটার্জি, যিনি বাংলায় মেনলি আমাদের কোর্স করান। আমাদের আছে সৌম্যজিৎ ব্যানার্জি, তিনি বাংলা ইংলিশ দুটোতেই করান। দেবলীনা চ্যাটার্জি, উনিও বাংলা ইংলিশ দুটোতেই করান। আর অনন্যা দত্ত, উনিও বাংলা ইংলিশ দুটোতেই করান। আর আমি দেবাংশ, আমিও বাংলা ইংলিশ দুটোতেই করান। আচ্ছা। তো আমাদের ইন্ডিয়াতে আপাতত আমরা প্রেজেন্টলি 5 জন সার্টিফাইড ইনস্ট্রাক্টর আছি। তো আমাদের এখন ফিজিক্যাল ক্লাস আপাতত হচ্ছে না, মানে ডাইরেক্ট যে সেমিনার যেগুলো অরিজিনাল হতো আগে সিলভার মেথডে, তো সেইটা হচ্ছে না। তার কারণ সিলভার মেথড বহুদিন ইন্ডিয়াতে ছিল না। আচ্ছা। তো কেন কি এখানে তেমনি ভাবে গ্রো হয়নি। আমাদের ডক্টর বিমল রক্ষিত, যিনি প্রথম ইন্ডিয়াতে সিলভার মেথড এনেছিলেন, উনিও কোভিড এর টাইমে আর কি প্রয়াত হয়েছেন। তো তারপর থেকে একটা ভ্যাকেন্ট ক্রিয়েট হয়েছিল ইন্ডিয়াতে, বাট আমরা আবার সেটা এসে আবার স্টার্ট করার চেষ্টা করেছি ইন্ডিয়াতে সিলভার মেথড। আর আমাদের রিসেন্ট কোর্স আছে আমাদের 31 তারিখ থেকে ইংলিশে, মেনলি ইংলিশ আর হিন্দিতে সিলভার মেথডের বিএলএস কোর্স স্টার্ট হচ্ছে, যেটাতে আমরা দুটো সিলভার লাইফ সিস্টেম এবং ইনটিউশন সিস্টেম দুটোই আছে। সেখানে প্রায় অলমোস্ট 50 থেকে 60খানা ধরনের টেকনিক আপনারা শিখতে পারবেন। লাইফে কিভাবে প্রত্যেকটা প্রবলেম কিভাবে ট্যাকেল করবেন সেটা শিখতে পারবেন। আর ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে আমাদের সামনে ইংলিশে সিলভার মেথড নিয়ে, সেটা হচ্ছে এই 18 জানুয়ারি আছে সন্ধ্যে আপকামিং ক্লাসটা 18 তারিখ আছে সন্ধ্যে 6:30 থেকে। আচ্ছা। আর সেটা ইংলিশে আছে আর কি। আর আমাদের বাংলার ক্লাস ফেব্রুয়ারি মাসে এখনো শিডিউল হয়নি, বাট রিসেন্টলি শিডিউল হয়ে যাবে। তো শিডিউল হলে আপনারা জানতে পারবেন। আর এটার ব্যাপারে আরো জানতে গেলে silvermethod.in বলে আমাদের ওয়েবসাইট আছে। silvermethod.in ওয়েবসাইটে
আপনারা গেলে ওখানে দেখতে পাবেন রিসেন্টলি কি কি কোর্স আসছে না আসছে। বিএলএস বা সিলভার লাইফ সিস্টেম ইনটিউশন সিস্টেম হচ্ছে আমাদের মেন কোর্স আর কি, যেটাতে পুরো 6 দিনের আমাদের আপাতত কোর্স হয়, পার ডে 3 থেকে 4 ঘন্টা, মানে টোটাল 30 আওয়ার্স এর ক্যারিকুলাম, যেটা করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল লরেটো টেক্সাস থেকে আসে, সিলভার মেথড ইন্টারন্যাশনাল সেটা প্রোভাইড করে। আর আপনি যদি একবার এই কোর্সটা সিলভার ইন্ডিয়া বা যে কোনো ইনস্ট্রাক্টরের থেকে যদি আপনি করেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিপিট করতে পারবেন। আর কোর্স মূল্য যেটা ফার্স্ট টাইম যেটা আপনি দেবেন, তার ধরুন 1/4 ফিস দিয়ে লাইফ টাইম আপনি রিপিট করতে পারবেন। আর আমরা ট্রাই করছি রেকর্ডেড কোর্সও আনার, যেটাতে আপনারা কোর্সটা ধরুন 6 দিন লাইভ করলেন, তারপরে যাতে আরো ইজি হয় প্র্যাকটিস করার জন্য, তো আমাদের রেকর্ডেড কোর্সও আসছে, বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। দর্শকরা সমস্ত কোর্সের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আপনার এতটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনারা যারা এই পডকাস্টটি দেখছেন তারা কমেন্ট করে জানান কেমন লাগলো এবং পরবর্তী সেশনটি আপনারা কোন বিষয়ে চান। খুবই শিগগিরই দেখা হচ্ছে নেক্সট পডকাস্ট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।